নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কামনা দেবীর মন্দির। সুবোধচন্দ্র মিত্র প্রেসিডেন্সি কলেজে গণিত শাস্ত্রে MA পড়িতেন এবং স্ত্রী মালতীর সহিত প্রণয় চর্চা করিতেন। মালতীর বয়স 15 বৎসর। 2 বৎসর হইল তাহার বিবাহ হইয়াছে। এই দুইটি প্রাণীর পরস্পরের প্রতি প্রেমাকর্ষণ তাহাদের কলহের সংখ্যা অনুপাতে নিরূপেয়। দিনের মধ্যে কারণে এবং অকারণে তাহাদের কলহ হইত 10 বার, কারণ 10 বারই কলহ মিটিয়া যাইবার সুযোগ পাইত। প্রতি দিবসের এই সন্ধি ও বিগ্রহের মধ্য দিয়া প্রত্যহ উভয়ের মধ্যে যে জিনিসটা ক্রমশ বর্ধিত হইয়া উঠিতেছিল তাহা পরস্পরের প্রতি সুনির্মল প্রেম। ইস্পাতকে কঠিন করিতে হইলে যেমন একবার অগ্নিতে তপ্ত এবং পরক্ষণেই জলে শীতল করিতে হয়, ঠিক সেই প্রণালী অনুরূপ এই দ্বন্দ্ব ও সন্ধির দ্বারা তাহাদের পরস্পরের প্রতি প্রেম ক্রমশ সুদৃঢ় হইয়া উঠিতেছিল। শরৎকালের আকাশকে যেমন বিশ্বাস নাই, এই মেঘমুক্ত সুনির্মল পরক্ষণেই সহসা কোথা হইতে মেঘ আসিয়া বৃষ্টিপাত করিয়া যায়, তেমনি এই দুইটি প্রাণীর হাসি এবং অশ্রুর বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা ছিল না। সন্ধ্যার সময় দেখা গেল প্রবল অভিমান ভরে সুবোধ অঙ্ক কষিতেছে এবং মালতী পান সাজিতেছে। তাহার 2 ঘণ্টা পরেই দেখা গেল সুবোধ হৃষ্ট মনে কাব্য পাঠ করিতেছে এবং মালতী নিবিষ্ট চিত্তে তাহাই শ্রবণ করিতেছে। তখন কলিকাতা শহরে বেরি বেরি রোগের অত্যন্ত প্রাদুর্ভাব। একদল লোক যথার্থই রোগে এবং অপর একদল লোক বেরি বেরি রোগের অমূলক আশঙ্কায় ভুগিতেছিল। তাহাদের মধ্যে কাহারও হয়তো কোনোদিন একটু পদস্ফীতি বোধ হইয়াছিল, কাহারও বা হৃদয়ে একটু দুর্বল মনে হইয়াছিল। তাহাতেই তাহারা একটা মানসিক রোগের কল্পনা করিয়া ঐকান্তিক চিত্তে ভুগিতেছিল। এই 2 শ্রেণীর মধ্যে সুবোধ কোন শ্রেণীতে ভুগিতেছিল তাহার যখন কোনো প্রকারেই মীমাংসা হইল না, তখন স্থির হইল যে সুবোধ কোনো স্বাস্থ্যকর স্থানে বায়ু পরিবর্তনের জন্য যাইবে। সুবোধ যদি প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হয় তো তাহাতে তাহার শরীর আরোগ্য লাভ করিবে। দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হইলে তাহার মন সুস্থ হইবে। অতএব উভয়তই স্থান পরিবর্তনের সুবিধা আছে। সুবোধের ধারণা হইয়াছিল তাহার যথার্থই বেরি বেরি হইয়াছে, কিন্তু তাহার পিতামাতা এবং মালতীর ধারণা চিকিৎসকগণের মতের উপর নির্ভর করিয়া সম্পূর্ণ বিপরীত দাঁড়াইয়াছিল। সুবোধ ভাবিল, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অধিক কি স্ত্রী পর্যন্ত যখন তাহার রোগ অবিশ্বাস করিল, তখন বিদেশ যাওয়াই শ্রেয়। সেখানে অন্তত একজনও বিশ্বাস করতে পারে এবং সেখানকার ডাক্তারগণ হয়তো কলিকাতার ডাক্তারগণের মতো মূর্খ নাও হইতে পারে। এখানকার ডাক্তারেরা মৃত্যুর পূর্বে রোগ নির্ণয় করিতে পারে না, মৃত্যু দেখিয়া তখন রোগ স্থির করে। সুবোধের বন্ধু দেবেন্দ্রনাথ সিমলা শৈলে লাট সাহেবের অফিসে কর্ম করিতেন। স্থির হইল সুবোধ সিমলায় যাইবে এবং তাহারই গৃহে অবস্থান করিবে। যাত্রা করিবার সময় মালতী সুবোধের পদধূলি গ্রহণ করিয়া বলিল, ভগবান তোমার শরীর নিরোগ করে দিন, তুমি শীঘ্র বাড়ি এসো। সুবোধ বলিল, শরীর নয় মালতী, মন। তোমরা তো বলো আমার শরীর বেশ আছে, অসুখ আমার মনে। কিন্তু এ শরীর যদি আর না ফিরে আসে, অন্তত তখন মনে করো যে সত্য সত্যই। মালতী বাধা দিল। কি বলিয়া মালতী বাধা দিয়াছিল, কি কথা সে ভাষায় প্রকাশ করিয়াছিল এবং কি বেদনা সে ভাবে ইঙ্গিত করিয়াছিল,
কেমন করিয়া তাহার বক্ষ ফুলিয়াছিল এবং কেমন করিয়া তাহার গণ্ড বহিয়া অশ্রু গড়াইয়া পড়িয়াছিল, উত্তরে সুবোধ কি বলিয়াছিল এবং তদুত্তরে মালতী কি বলিয়াছিল, সে সকল কথা লেখা বাহুল্য মাত্র। স্ত্রী পশ্চাতে ফেলিয়া যে সকল পাঠক কখনো দূর দেশে গিয়াছেন তাহারা সে তথ্য সঠিক অবগত আছেন, এবং যাহারা অবগত নহেন তাহারা কল্পনা করিয়া লইতে পারেন। অবসন্ন মন এবং অসম্ভব অধিক দ্রব্যাদি লইয়া সুবোধচন্দ্র পাঞ্জাব মেলের একটি বেঞ্চ অধিকার করিয়া বসিল। পুঞ্জীভূত অন্ধকার ভেদ করিয়া রেলগাড়ি যখন নক্ষত্র বেগে ছুটিল, তখন আত্মীয় স্বজন, মালতী এবং বাংলাদেশকে সুবোধের উৎসাহহীন মন বারংবার নিষ্ফল প্রয়াসে জড়াইয়া ধরিতে লাগিল। কিন্তু তখন আর উপায় ছিল না। আপনারই অর্থ ব্যয়ে সে এমন ব্যবস্থা করিয়াছে যাহাতে তাহার দেহ চিত্তের যথেষ্ট আপত্তি সত্ত্বেও অতি দ্রুতগতিতে দূর হইতে দূরে ছুটিয়া চলিল। 2 দিন অবিশ্রাম ধাবনের পর তৃতীয় দিন বৈকালে সিমলা স্টেশনে পৌঁছিয়া সুবোধ দেখিল তাহার বন্ধু দেবেন্দ্র তাহার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করিতেছে। দেবেন্দ্র সুবোধকে লইয়া গৃহে পৌঁছিল। দেবেন্দ্রর গৃহ জ্যাকো যক্ষ পাহাড়ের পশ্চিমে কার্ট রোডের নিম্নে অবস্থিত। পূর্বে সুবিশাল জ্যাকো পাহাড়, তদুপরি অসংখ্য সরল দীর্ঘ কেলু গাছ তাহাদের ঘন বর্ণ লইয়া দৈত্যের ন্যায় দণ্ডায়মান। দক্ষিণে উপত্যকা বেষ্টন করিয়া পর্বতমালা, দূরে পর্বতগাত্রে খোদিত তারাদেবী রেল স্টেশন, পশ্চিমে বহু দূরে বালুগঞ্জের গৃহগুলি অল্প অল্প দেখা যাইতেছে, এবং উত্তরে ম্যাল রোড পর্যন্ত সিমলা শহর স্তরে স্তরে ঊর্ধ্বে উঠিয়াছে। সেই অপূর্ব স্নিগ্ধ গম্ভীর দৃশ্য বঙ্গদেশাগত সুবোধের মনে এক অভূতপূর্ব আনন্দের সঞ্চার করিল। ভাই, আর তো সিমলা পাহাড় ভালো লাগে না। তুমি তো সমস্ত দিন অফিসে কাগজে কলমে যুদ্ধ করে সন্ধ্যা হলে বাড়ি ফিরবে। এদিকে নিতান্ত সঙ্গীহীন হয়ে সমস্ত দিন কাটাতে আমার প্রাণান্ত হয়। প্রত্যুষে চা পান করিতে করিতে 2 বন্ধুতে গল্প হইতেছিল। দেবেন্দ্র বলিল, হ্যাঁ, তোমার জন্য একটা কিছু ব্যবস্থা করা আবশ্যক হয়েছে। দুপুরবেলাটা তোমার নিতান্ত কষ্টে কাটে। সুবোধ বলিল, ব্যবস্থা আমি নিজেই একরকম করেছি। তোমাদের প্রতিবেশী ভদ্রলোকটির সহিত তোমাদের তো এ পর্যন্ত আলাপ হলো না, কিন্তু আমার সহিত কাল তাঁর আলাপ হয়েছে। তিনিও আমার মতো এখানে বেড়াতে এসেছেন। তিনি আজ আমাকে 3টার সময় চা পানের নিমন্ত্রণ করেছেন। দেবেন্দ্র কহিল, শুনেছি তিনি এলাহাবাদের একজন উকিল। এখানে সপরিবারে স্বাস্থ্য পরিবর্তনের জন্য এসেছেন। তার কয়েকটি সুন্দরী কন্যা আছে। বড় মেয়েটি অতি সুন্দরী, বোধহয় অবিবাহিতা। দেখো ভাই, একটু সাবধানে চা পান করো, বলিয়া দেবেন্দ্র হাসিতে লাগিল। সুবোধ বলিল, তুমি যে আমাকে সতর্ক করে দিলে তার জন্য তোমাকে ধন্যবাদ দেবার কিছুমাত্র প্রয়োজন দেখি না। আমার জন্য তোমার কোনো শঙ্কা নেই। অতি সুকঠিন হৃদয় আমার, অতি সুকঠিন চিত্ত। এ নহে ময়ূর যে মেঘ দেখিয়া অমনি করিবে নৃত্য। চায়ের পেয়ালা হইতে মুখ নামাইয়া দেবেন্দ্র বলিল, কিন্তু যদি হঠাৎ নৃত্য আরম্ভ করে তখন যে থামানো দায় হবে। শঙ্কা যেথা করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মালতী ফুল ভালো লাগা সত্ত্বেও যদি পাহাড়ি গোলাপ তোমার মন আকর্ষণ করে তো আমি কিছুমাত্র বিস্মিত হব না। সুবোধ কহিল, আর যদি না আকর্ষণ করে তাহলে বিস্মিত হবে তো? হে বীর, তুমি কি এই আশঙ্কায় ভদ্রলোকের সহিত এতদিন আলাপ পর্যন্ত করনি? ছি ছি, দুর্বল হৃদয়।
পাপের খোঁজে যেও না ভাই, চায়না কিংবা জাপান, মনের মাঝেই পাপ মহাশয় দিবারাত্র লাফান। দেবেন্দ্র কহিল, হে সবল হৃদয়, তোমার হৃদয়ের সবলতা দিন দিন বর্ধিত হোক। চায়ের পেয়ালা যেন কোনো প্রকারে তার ব্যতিক্রম না করে, এই আমার প্রার্থনা। দেবেন্দ্রর কথায় সুবোধ উত্তেজিত হইয়া উঠিল। তাহার মনের মধ্যে একটা অন্তর্হিত দম্ভ ছিল যে তাহার কঠিন মনকে সহজে বিচলিত করিতে পারে পৃথিবীর মধ্যে এমন বিচিত্র বস্তু অতি অল্পই আছে। প্রতিবেশীর সুন্দরী কন্যা তো নিশ্চয়ই নহে, তা সে যতই সুন্দরী হোক না কেন। অভিমানে আঘাত পাইয়া সুবোধ বলিল, তুমি নিজের দুর্বলতা দিয়ে আমাকে মাপবার চেষ্টা করছ। দেবেন্দ্র উত্তর না দিয়ে হাসিতে লাগিল। 3টা বাজিবার কিছু পূর্বেই পরিচ্ছদের কিঞ্চিৎ পারিপাট্য করিয়া সুবোধ তাহার প্রতিবেশী বিপিনবাবুর গৃহে উপস্থিত হইল। বিপিনবাবু সুবোধের জন্য অপেক্ষা করিতেছিলেন। সুবোধকে অতিশয় যত্ন সহকারে আহ্বান করিলেন। কিয়ৎক্ষণ গল্প করিয়া বিপিনবাবু বলিলেন, সুবোধবাবু, আপনার সহিত আজ জ্যাকো প্রদক্ষিণ করা যাবে। চা খেয়ে বেরিয়ে পড়া যাক, আর বিলম্ব করে কাজ নেই। সুবোধ আগ্রহ সহকারে বলিল, বেশ তো, আমারও জ্যাকো প্রদক্ষিণ করবার বিশেষ আগ্রহ আছে। বিপিনবাবু একটু উচ্চস্বরে বলিলেন, চারু, আমাদের জন্য 2 পেয়ালা চা দিয়ে যাও। সুবোধ ভাবিতে লাগিল, চারু কি বিপিনবাবুর পুত্র না কন্যা? যদি কন্যা হয় তো চারুই কি দেবেন্দ্র কথিত সেই সুন্দরী বালিকা? একটি রূপা ট্রের উপর 2 পেয়ালা চা লইয়া চারুবালা কক্ষ মধ্যে আসিয়া দাঁড়াইল। সুবোধ দেখিল দেবেন্দ্র একেবারে মিথ্যা বলে নাই। বিপিনবাবুর গৃহে চা পান করা সম্পূর্ণ নিরাপদ না হইতেও পারে। চারুবালার অনুপম শ্রী দেখিয়া সুবোধ স্নিগ্ধ হইয়া গেল। চারু ষোড়শ বয়স্কা বালিকা। সুগঠিত সর্বাঙ্গ সুন্দর দেহে লাবণ্যের বর্ণটুকু সুবর্ণ পাত্রে গোলাপি মদিরার ন্যায় প্রভাময় বোধ হইতেছিল। সরল সুন্দর মুখে সলজ্জ হাস্যটুকু বর্ষা দিনান্তের রক্তাভ সূর্যকিরণের ন্যায় মনোরম। বিপিনবাবু বলিলেন, রাখো মা, এই টেবিলের উপরই রাখো। সুবোধবাবু, এইটি আমার বড় মেয়ে চারু, আর এইটি আমার মেজ মেয়ে সুধা। একটি রূপার থালে কিছু খাদ্যদ্রব্য লইয়া সুধা টেবিলের নিকট দাঁড়াইল। সুবোধ বলিল, বিপিনবাবু, এ দুটি আপনার লক্ষ্মী আর সরস্বতী। চা পানান্তে বিপিনবাবু বলিল, চলুন সুবোধবাবু, এইবার জ্যাকো রাউন্ড দেওয়া যাক। সুবোধ বলিল, চলুন। জ্যাকো রাউন্ড করিতে করিতে বিপিনবাবু বলিলেন, সুবোধবাবু, এই স্থানের নাম সঞ্জৌলি। এমন সুন্দর দৃশ্য বোধহয় আপনি সিমলায় এসে পর্যন্ত দেখেননি। সুবোধ বলিল, না। সুবোধবাবু, আপনি ম্যাথামেটিক্সে কোন গ্রুপ নিয়েছেন? বি। আপনার বিবাহ হয়েছে কি? সুবোধের মাথার মধ্যে কি খেয়াল হইল, সে বলিয়া বসিল, না। গৃহ প্রত্যাগমনের সময় বিপিনবাবু বলিলেন, সুবোধবাবু, আমার গৃহে আপনার চিরস্থায়ী নিমন্ত্রণ রইল। প্রত্যহ এবং যখন ইচ্ছা আসবেন। সস্মিত মুখে সুবোধ হাসিল। আমার সৌভাগ্য। সুবোধ যখন গৃহে ফিরিল তখন দেবেন্দ্র আপাদমস্তক শীত বস্ত্রে আবৃত হইয়া সুবোধের সহিত চা পান করিবার জন্য অপেক্ষা করিতেছিল। দেবেন্দ্রকে দেখিয়া সুবোধ কহিল, দোহাই তোমার, অন্তত মাথা থেকে কাপড়টা খুলে ফেলো। তুমি যে সিমলা বলে একটা ঠান্ডা জায়গায় আছো, দেহ যেন সেটা মধ্যে মধ্যে টের পায়। দেবেন্দ্র বলিল,
আর তুমি যে সিমলা বলে একটা ঠান্ডা জায়গায় এসেছো, সেটা যেন আমরা মধ্যে মধ্যে টের পাই। ধন্য তোমাকে। অক্টোবর মাসে দারুণ শীতে এই রাত্রি পর্যন্ত বেরিয়ে বেড়াও। আমি তো অফিস থেকে আসতে আসতে কাঁপি। সুবোধ বলিল, ভাই, আমাদের হৃদয়ে এখনও দাসত্বের দুর্বলতা প্রবেশ করেনি, তাই শীত সহজে কাঁপাতে পারে না। তোমাদের অবসন্ন মন অবসন্ন। দেবেন্দ্র বাধা দিয়া বলিল, সে কথা থাক, বিপিনবাবুর গৃহে কেমন চা পান করলে তাই বলো। সুবোধ অত্যন্ত বেসুরা স্বরে বলিল, সখা, কি কহব অনুভবময়, চা পান করিতে গরল ভখিনু পলে পলে নূতন হয়ে। দেবেন্দ্র উচ্চহাস্য করিয়া উঠিল, বলিল, বাহ, পদাবলী একেবারে নির্ভুল কণ্ঠস্থ আছে। সুবোধ বলিল, যা হোক, আমার অবস্থা বুঝলে তো? হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। দেবেন্দ্র বলিল, অতি সুকঠিন চিত্ত, তাহলে অতি সহজেই নৃত্য আরম্ভ করলে? ভৃত্যের হস্ত হইতে চায়ের পেয়ালা লইয়া সুবোধ বলিল, হ্যাঁ ভাই, তা করেছে, স্বীকার করতেই হবে। শুনেছি শুনেছি, কি নাম তাহার, শুনেছি শুনেছি তাহা, চারু চারুবালা, চারুবালা চারু, কেমন মধুর আহা। দেবেন্দ্র বলিল, বড় মেয়েটির নাম চারুবালা বুঝি? সুবোধ ঘাড় নাড়িয়া বলিয়া গেল, চারুবালা চারু বাজিছে শ্রবণে, বাজিছে প্রাণের গভীর ধাম, কভু আন মনে উঠিতেছে মুখে, চারু চারুবালা মধুর নাম। দেবেন্দ্র সহাস্যে বলিল, দেখো, বেশি বাড়াবাড়ি ভালো নয়, পরিহাস করি প্রণয়ের কথা, বলো না কো সখা, বলো না, পরিহাস যদি করি, পরিহাস পরিশেষে করে ছলনা। সুবোধ বলিল, ছলনা করে তো নিতান্ত মন্দ হয় না, আমি প্রস্তুত আছি। এক বৃন্তে যদি দুটি ফুল ফুটতে পারে, তো এক হৃদয়ে কি দুজনের স্থান হতে পারে না? দেবেন্দ্র বলিল, এই ঔদার্যের হিসাব তোমার গণিত শাস্ত্রের মধ্যে কোথাও লেখা আছে কিনা জানি না। যা হোক, বিপিনবাবুর বাটির চায়ের আস্বাদ শুধু চিনির দ্বারাই মিষ্ট নয়, তার মধ্যে অন্য রসেরও ক্রিয়া আছে। দেবেন্দ্রের কথাই ঠিক হইল। চিনির পরিমাণ সমান থাকা সত্ত্বেও বিপিনবাবুর চা দিনের পর দিন মিষ্ট হইতে মিষ্টতর হইয়া উঠিতে লাগিল। সুবোধ ক্রমশ ঘড়ির কাঁটার মতো বিপিনবাবুর গৃহে উপস্থিত হইতে আরম্ভ করিল। গল্প গুজব, ক্রীড়া কৌতুক, পানাহারের মধ্য দিয়া বিপিনবাবু ও তাহার পুত্র কন্যাগণের সহিত সুবোধের পরিচয় অতি অল্পকালের মধ্যেই অত্যন্ত ঘনিষ্ঠ হইয়া উঠিল। প্রত্যুষে উঠিয়া সুবোধ বিপিনবাবুর গৃহে চা পান করিতে যাইত, মধ্যাহ্নে গল্প করিতে যাইত এবং বৈকালে বিপিনবাবু ও তাহার পুত্রকন্যাগণের সহিত একত্র ভ্রমণ করিত। ইহার মধ্যে অস্বাভাবিক বা বিচিত্র কিছুই ছিল না। কলিকাতার পরস্পর পার্শ্ববর্তী দুই পরিবারের মধ্যে 10 বৎসরেও যে পরিচয়টুকু ঘটিয়া উঠে না, বহুদূর প্রবাসে অতি অল্প সময়ের মধ্যে তদপেক্ষা অধিক ঘনিষ্ঠতা জাগিয়া উঠে। কলিকাতার পথে যাহার সহিত সহস্রবার সাক্ষাৎ হইয়াছে এবং সহস্রবারই যাহাকে অপরিচিত বলিয়াই উপেক্ষা করিয়াছি, দূর প্রবাসের পথে তাহার সহিত সাক্ষাৎ হইলে তাহাকে আর উপেক্ষা করিতে পারি নাই। তখন তাহার পরিচয় গ্রহণ করিয়াছি, তাহার সুখ স্বাস্থ্যের সন্ধান লইয়াছি এবং পরিশেষে হয়তো তাহার সহিত চিরস্থায়ী বন্ধুত্ব স্থাপিত হইয়াছে। কর্মহীন অখণ্ড অবসরের মধ্যে সুবোধকে লাভ করিয়া বিপিনবাবু তাহাকে সমগ্র অন্তরের সহিত গ্রহণ করিলেন এবং সুবোধের প্রিয়জন বিচ্ছেদ ক্লিষ্ট উদাসীন মনও সিমলার পার্বত্য বিশালতার মধ্যে ক্রমশ অস্থির হইয়া উঠিতেছিল। বিপিনবাবু এবং তাহার আনুষঙ্গিক নানা প্রকার বিচিত্রতার
অভিনব আস্বাদ পাইয়া সুবোধও তাহা হইতে নিজেকে বিন্দুমাত্র বঞ্চিত করিল না। কিন্তু অল্পক্ষণের মধ্যেই সুবোধ চারুবালা এবং চারুবালার পিতামাতা সকলেই স্পষ্ট বুঝিতে পারিল যে সর্বাপেক্ষা চারুবালারই প্রতি সুবোধের মনোযোগ দ্রুত গতিতে বর্ধিত হইয়া উঠিতেছে। চারুবালার তাহাতে লজ্জা করিত, ভালোও লাগিত। চারুবালার মা মধ্যে মধ্যে বিরক্তি বোধ করিতেন, চারুবালার পিতা উপেক্ষা করিতেন এবং সুবোধ নিজেকে নিবৃত্ত করিবার চেষ্টা করিত, কিন্তু পারিত না। চারুবালার প্রতি সুবোধের আকর্ষণ যদি প্রথম দর্শনেই পূর্ণ আকারে সঞ্চারিত হইত, তাহা হইলে তাহা হইতে অব্যাহতি লাভ করা সুবোধের পক্ষে কতকটা সহজ হইতে পারিত। কিন্তু কঠিন ব্যাধির ন্যায় তারা প্রতিদিনই অল্প অল্প করিয়া বাড়িয়া উঠিতে লাগিল। তাহার গতি যেমন ধীর তেমনই অব্যর্থ। তাহাকে সহজে অনুভব করা যায় না বলিয়াই সহজে তাহার প্রতিকার করিবার উপায় নাই। যখন সুবোধ স্পষ্টভাবে তাহার অস্তিত্ব অনুভব করিতে পারিল, তখন তাহা প্রায় দুরারোগ্য হইয়া দাঁড়াইয়াছে। একদিন বিপিনবাবুর স্ত্রী বিপিনবাবুকে বলিলেন, সুবোধ চারুর সঙ্গে সময়ে সময়ে একটু বেশি মাখামাখি করে, অতটা আমার উচিত মনে হয় না। বিপিনবাবু বললেন, আমি তো সুবোধের কোনো রকম অন্যায় আচরণ দেখিতে পাইনে। সুবোধ শিক্ষিত বড়লোকের ছেলে, সুশ্রী। সুবোধের সহিত চারুর বিবাহ হলে কেমন হয় বলো দেখি? চারুর প্রতি সুবোধের একটু ভালোবাসা পড়ে গেলে সেটা সহজেই হতে পারবে। বিপিনবাবুর স্ত্রী হাসিয়া বলিলেন, এর মধ্যেও যে তোমার ওকালতি বুদ্ধি আছে তা জানতাম না, কিন্তু চারুর অদৃষ্ট কি এত ভালো হবে? যতদিন চারুবালার প্রতি সুবোধের আসক্তি কোনো প্রকার অসঙ্গত ভাব ধারণ করে নাই, ততদিন সুবোধ কতকটা নিশ্চিন্ত ছিল। কিন্তু আকর্ষণ যেমন উত্তরোত্তর নেয় এবং সঙ্গতির সীমা অতিক্রম করিতে লাগিল, সুবোধ সেই অনুপাতে ক্রমশ অস্থির হইয়া উঠিল। একদিকে চারুবালার স্নিগ্ধ মূর্তি, সুমিষ্ট হাস্য এবং সুমধুর বাক্য সুবোধকে নেশার মতো চাপিয়া ধরিল, অপরদিকে নিরপরাধা মালতীর প্রতি বিশ্বাসঘাতকতা তাহাকে নির্মমভাবে দংশন করিতে লাগিল। একদিন বিপিনবাবুর গৃহ হইতে প্রত্যাবর্তন করিয়া সুবোধ প্রতিজ্ঞা করে পরদিন কোনো মতেই চারুবালাদের বাড়ি যাইবে না। কিন্তু রাত্রি প্রভাত হইতেই শয়তান তাহার কানে কানে বলে, চলো চলো, চারুবালার সুন্দর মুখের শোভা দেখিবে চলো, সুমিষ্ট কথা শুনিবে চলো, চারুবালার প্রচ্ছন্ন প্রেম উপভোগ করিবে চলো। মালতী তো চিরদিন আছে এবং চিরদিন থাকিবে। চারুবালা দুদিনের সৌভাগ্য, দুদণ্ডের শোভা, ক্ষণিকের খেলা। যেদিন তাহার সৌন্দর্য উপভোগ না করিবে সেদিনই ব্যর্থ। যে মুহূর্তে তাহার কথা চিন্তা না করিবে সেই মুহূর্তই বিফল। সন্ধ্যার মোহ যেমন অলক্ষ্যে মাতালকে মদের দোকানে উপস্থিত করে, সেইরূপ সকল তর্ক এবং সকল চেষ্টা নিষ্ফল করিয়া সুবোধ যে স্থানে উপস্থিত হইত তাহা বিপিনবাবুর গৃহ, এবং যাহাকে লইয়া ব্যস্ত থাকিত সে চারুবালা ভিন্ন অপর কেহই নহে। দেবেন্দ্র বলিল, অন্ধ ভাবে সে যেমন কাউকে দেখতে পাচ্ছে না, তেমনি তাকেও কেউ দেখতে পাচ্ছে না। তুমিও প্রেমে অন্ধ হয়ে ভাবছ তোমাকে কেউ বুঝতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস সবাই তোমাকে বুঝতে পেরেছে। সুবোধ বলিল, সেজন্য আমি সবাইকে ফাঁসি কাঠে ঝুলোতে চাচ্ছি নে। সবাই নিজ নিজ বুদ্ধি নিয়ে তথ্য আবিষ্কার করতে ব্যস্ত থাকুক, আমি ততক্ষণ আপনার সুখ নিয়ে সুখী হই। দেবেন্দ্র বলিল, তুমি যাকে সুখ বলছ সেটা যথার্থ সুখ কিনা সে বিষয়ে আমি সন্দেহ করি। সুবোধ বলিল, দোহাই তোমার, সুখকে অত বিশ্লেষণ করে দেখবার প্রয়োজন দর্শনশাস্ত্রের মধ্যেই হয়, জীবনের মধ্যে হয় না। সুখ বলতে কি বোঝায় সেই তো একটা প্রহেলিকা,
তার উপর আবার যথার্থ সুখ কি, তাই নিয়ে তর্ক করলে যথার্থ সুখ অন্তর্হিত হয়। দেবেন্দ্র বলিল, বাঙালি যুবকদের এই একটা মস্ত দুর্বলতা যে কোনো সুন্দরী বালিকার সংস্পর্শে আসলে তাকে ভালোবাসতেই হবে। আমার কথা শোনো, হৃদয় নিয়ে এ নিষ্ঠুর খেলা বন্ধ করো। মালতী এবং চারুবালা উভয়ের প্রতি তুমি সমান অন্যায় আচরণ করছ। সুবোধ সহসা অত্যন্ত গম্ভীর হইয়া বলিল, সত্যি কথা, এই নিষ্ঠুর খেলার সমাপ্তি যত শীঘ্র হয় ততই ভালো। কিন্তু এর একমাত্র প্রতিকার সিমলা ত্যাগ করা। আমি ভাই কাল কলকাতা যাব। দেবেন্দ্র হো হো করিয়া উচ্চহাস্য করিয়া উঠিল, বলিল, আমার কথায় যদি তোমার মনে কষ্ট হয়ে থাকে তো আমাকে ক্ষমা করো, কিন্তু তোমার ব্যাধির চেয়ে প্রতিকার ভীষণ। চারুবালার মোহ কি এতই কঠিন এবং তোমার মন কি এতই দুর্বল যে সিমলা ছেড়ে পালানো ভিন্ন উপায় নেই? বাস্তবিক অন্য উপায় ছিল না। সুবোধ চেষ্টা যে করে নাই তাহা নহে। অনেকবার সে আপনাকে নিবৃত্ত করিবার চেষ্টা করিয়াছে, কিন্তু সক্ষম হয় নাই। চারুবালার মুখে কি মাদকতা আছে, তাহার বাক্যে কি সুধা খরিত হয় যে তাহা হইতে সুবোধের কোনো ক্রমেই নিস্তার নাই। চারুবালা যখন বলে, সুবোধবাবু কাল একটু সকাল সকাল আসবেন, তখন এই সামান্য কথার শব্দ ও অর্থে সুবোধের চিত্ত পরিপূর্ণ হইয়া ভরিয়া ওঠে। তাহার মনে হয় বিশ্বজগতের মধ্যে তাহার যাহা কিছু কামনার আছে তাহা যেন চারুবালার রূপ গ্রহণ করিয়া তাহাকে আহ্বান করিতেছে, বলিতেছে, কাল আরও একটু শীঘ্র শীঘ্র এই সৌন্দর্য পান করিতে আসিও। এই আকাশের মতো স্বচ্ছ ও উদার চক্ষু দুটির মর্মস্পর্শী দৃষ্টি গ্রহণ করিতে, এই প্রস্ফুটিত পদ্মের মতো স্নিগ্ধ মুখখানির সলজ্জ হাস্য দর্শন করিতে এবং এই কণ্ঠ নির্গত বিনা বিনিন্দিত বাক্য শ্রবণ করিতে। পরদিন নানা প্রকার তর্ক, চিন্তা, গবেষণা এবং ইতস্তত করিয়া সুবোধ নির্দিষ্ট সময়ের পূর্বেই বিপিনবাবুর গৃহে উপস্থিত হয়। বিপিনবাবুর বৈঠকখানায় সুবোধ ও বিপিনবাবু উভয়ে কথাবার্তা কহিতেছিলেন এবং চারুবালা ভ্রমণে যাইবার জন্য সজ্জিত হইয়া রিকশার জন্য অপেক্ষা করিতেছিল। বিপিনবাবুর মনোযোগ ছিল সুবোধের প্রতি এবং সুবোধের মনোযোগ ছিল চারুবালার প্রতি। চারুবালাকে আজ অতি সুন্দর দেখাইতেছিল। একটি নীলাম্বরী শাড়ি চারুবালার দেহকে সুন্দরভাবে বেষ্টন করিয়া বর্ণের গৌরব শতগুণ বর্ধিত করিয়াছিল। মনে হইতেছিল চারু যেন একটি মেঘবেষ্টিত চন্দ্র। যত্নবদ্ধ বেনির চারিপাশে সুগন্ধ নার্গেস, নার্সিসাস পুষ্পের মাল্য জড়িত এবং পদদ্বয় শুভ্রবর্ণ মোজা এবং জুতায় আবৃত। চারুবালার গণ্ড দুটি শীতবায়ুর প্রভাবে সুপক্ক আপেলের ন্যায় শোভা ধারণ করিয়াছিল। মুগ্ধ নেত্রে সুবোধ তাহাই দেখিতেছিল। বিপিনবাবু বলিলেন, দেখুন সুবোধবাবু, সিমলায় অনেক রকম গাছ দেখা যায়, তার মধ্যে চারটেই প্রধান: কেলু, চিরো, বরাস, বান। বান কি জানেন? ওক। আপনার হাতে ওটা ওকেরই ছড়ি। এখানে কুসুমটি বলে একটা গ্রাম আছে, সেখানে অতি সুন্দর ছড়ি প্রস্তুত হয়। সুবোধ বলিল, একদিন আপনার সঙ্গে কুসুমটি যাওয়া যাবে। বিপিনবাবু আগ্রহ সহকারে বলিলেন, বেশ তো, কালই যাওয়া যাবে। আজ আমার শরীরটা ভালো নেই, আজ বেরোবো না মনে করছি। চারু, তোমার রিকশা এসেছে, তুমি বেরিয়ে পড়ো। সুবোধবাবু
আপনি যদি অনুগ্রহ করে চারুর সঙ্গে বেড়াতে যান তো ভালো হয়। একা যাওয়া ভালো নয়, শিশিরও বাড়ি নেই। শিশির বিপিনবাবুর ২০ বৎসর বয়স্ক পুত্র। সুবোধ আগ্রহ ভরে বলিল, নিশ্চয়ই যাব। চারু, আজ তোমার কোন দিকে যাবার ইচ্ছা? চারু হাসিয়া বলিল, যেদিকে হয় চলুন। সুবোধ বলিল, চলো আজ এলিশিয়াম রাউন্ড দেওয়া যাক। বিপিনবাবু বলিলেন, তাই বেশ হবে। চারু রিক্সা করিয়া চলিল এবং সুবোধ তাহার পাশে পাশে পদব্রজে চলিল। চারু বলিল, সুবোধবাবু, এলিশিয়াম তো অনেক দিন গিয়েছি, আজ আমাকে প্রম্পেক্টে নিয়ে চলুন। সেখানে শুনেছি কামনা দেবীর মন্দির আছে। প্রসপেক্ট সিমলার ২ মাইল পশ্চিমে বালুগঞ্জে একটি অতি মনোরম গিরিশৃঙ্গ। তাহার শিখর দেশে কামনা দেবীর মন্দির এবং খানিকটা সমতল ভূমি। তথা হইতে চতুর্দিকে দৃশ্য যেমন বিশাল, তেমনই গম্ভীর, তেমনই সুন্দর। প্রসপেক্টের শিখর হইতে সূর্যাস্ত দেখিতে অতি মনোহর। প্রসপেক্ট যাইবার কথা শুনিয়া সুবোধ মনে করিল, অত দূরে একাকী চারুবালাকে লইয়া যাওয়া উচিত হইবে না। বিপিনবাবু শুনিলে মনে মনেও অসন্তুষ্ট হইতে পারেন। কিন্তু শয়তান পুনর্বার কানে কানে বলিল, চারুবালাকে লইয়া একাকী প্রসপেক্টের শিখর হইতে সূর্যাস্ত দেখার সুবর্ণ সুযোগ জীবনে আর হইবে না, চেষ্টা করিলেও হইবে না। এ সৌভাগ্য পরিত্যাগ করিলে পরে বিশেষ অনুতাপ করিতে হইবে। সুবোধের অত্যন্ত লোভ হইল। সে চারুবালাকে বলিল, তোমার বাবা যদি রাগ করেন? চারু বলিল, আপনার সঙ্গে গেলে কখনো রাগ করবেন না। সুবোধ তৎক্ষণাৎ আর একটা রিক্সা ভাড়া করিয়া তাহাতে নিজে উঠিয়া বসিল। ২খানা রিক্সা দ্রুত বেগে বালুগঞ্জের দিকে ছুটিল। প্রসপেক্টের শিখরে আরোহণ করিতে হইলে অর্ধ পথ পর্যন্ত রিক্সা করিয়া যাওয়া চলে, তাহার পর আর রিক্সা চলে না, হাঁটিয়া যাইতে হয়। রিক্সা হইতে নামিয়া সুবোধ বলিল, চারু, তোমার কষ্ট হচ্ছে? আমার হাত ধরে চলো। বলিয়া সুবোধ চারুবালার হস্ত নিজ হস্তের মধ্যে গ্রহণ করিল। শীতল বায়ুতে সুবোধের হস্ত অসাড় হইয়া গিয়াছিল। চারুবালার হস্ত হইতে তড়িৎ প্রবাহ সুবোধের দেহ মধ্যে সঞ্চারিত হইতে লাগিল এবং তাহার বিপরীত প্রবাহ চারুবালার বক্ষের মধ্যে সঞ্চারিত হইয়া হৃদয়ের স্পন্দন বর্ধিত করিয়া তুলিল। অনেক সময় হৃদয়ের কথা হৃদয় যেমন নীরবে অনুভব করিতে পারে, ভাষায় প্রকাশ করিলে তদপেক্ষা স্পষ্টতর হয় না। সুবোধ যাহা হৃদয়ের মধ্যে অনুভব করিতেছিল তাহা বুঝিতে পারিয়া চারুবালা লজ্জিত হইতেছিল এবং চারুবালা লজ্জিত হইতেছে বুঝিতে পারিয়া সুবোধ উত্তরোত্তর চঞ্চল হইয়া উঠিতেছিল। উভয়ে যখন প্রসপেক্টের শিখর দেশে পৌঁছিল তখন সূর্য অস্তাচলে নিমগ্ন হইবার কিছুক্ষণ বিলম্ব ছিল। চারুবালা প্রথমে কামনা দেবী দর্শন করিল। তৎপরে সুবোধ চারুকে লইয়া মন্দির পরিত্যাগ করিয়া শিখরস্থ মুক্ত স্থানে আসিয়া দাঁড়াইল। সেখান হইতে চতুর্দিকের দৃশ্য অনির্বচনীয় সুন্দর। নিম্নে গভীর উপত্যকার মধ্যে বিচিত্র বর্ণের শস্যক্ষেত্র ও ছোট ছোট গ্রামগুলি সুদক্ষ শিল্পীর তুলিকার দ্বারা চিত্রিত বলিয়া বোধ হইতেছিল। উপত্যকার চতুর্দিক বেষ্টন করিয়া বিশাল পর্বতশ্রেণী গগন ভেদ করিয়া ঊর্ধ্বে উঠিয়াছে। পর্বতের গাত্র দিয়া বক্রগতি রেলপথ চলিয়া গিয়াছে। দেখিয়া মনে হয় যেন এক প্রকাণ্ড সরীসৃপ অলসভাবে পর্বতগাত্র বেষ্টন করিয়া পড়িয়া আছে। সম্মুখে বহু দূরে স্তূপীকৃত চূনের মতো তুষারমণ্ডিত পর্বতমালা সুনীল গগনের পৃষ্ঠে পবিত্রতার ন্যায় ঝকঝক করিতেছিল এবং পশ্চাতে
বড় সিমলার অসংখ্য গৃহশ্রেণী পর্বতগাত্রে গ্যালারির মতো স্তরে স্তরে সজ্জিত। দেখিয়া চারুবালা মুগ্ধ হইয়া গেল। তাহার বদনে বিস্ময় ও পুলকের সঞ্চার দেখিয়া সুবোধ বলিল, চারু, কেমন দেখছ? চারু নিশ্চল রহিয়া বলিল, চমৎকার। সুবোধ অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই যে দূরে একটা পাহাড় দেখছ, উহার পিছন দিকে তাল পাহাড় বলে একটা পাহাড় আছে। সেখানকার দৃশ্য আরও চমৎকার, দেখলে যেন পরীদের দেশ বলে মনে হয়। কিছু দূরে একটা বেঞ্চ ছিল। সুবোধ সেটা বহন করিয়া আনিয়া সুবিধা মতো করিয়া স্থাপন করিল। তখন সূর্য অস্তগমনোন্মুখ হইয়াছে। সুবোধ বলিল, চারু, এই বেঞ্চিতে বসে সূর্যাস্ত দেখো। চারু উপবেশন করিলে সুবোধ তাহার পার্শ্বে গিয়া উপবেশন করিল। চারু, অত কাঁপছ কেন? তোমার কি শীত করছে? চারু বলিল, না। আমার গায়ের কাপড়টা তোমার গায়ে দিয়ে দেব? পুনরায় চারু বলিল, না না, তোমার ঠান্ডা লাগবে। বলিয়া সুবোধ নিজের গাত্রবস্ত্র চারুবালার দেহে জড়াইয়া দিল। কিন্তু চারুবালার সহিত কথা কহিতে সুবোধের কণ্ঠস্বর কেন কাঁপিতেছিল সে কথা জিজ্ঞাসা করিবার সামর্থ্য চারুবালার ছিল না, সাহসও ছিল না। অস্তমান সূর্যের রক্তাভ কিরণপাতে চারুবালার মুখের অপূর্ব শোভা হইয়াছিল। সুবোধ মুগ্ধ নেত্রে তাহাই দেখিতেছিল। সে রক্তবর্ণের মধ্যে কতখানি সূর্যকিরণের দ্বারা এবং কতখানি লজ্জার দ্বারা রঞ্জিত হইয়াছিল তাহা নিরূপণ করা অত্যন্ত কঠিন। সুবোধ সে হিসাব পরিত্যাগ করিয়া শুধু তন্ময় হইয়া গিয়াছিল। তখন সূর্য পর্বতের অন্তরালে অর্ধনিমজ্জিত হইয়াছে। চতুর্দিক রক্তবর্ণ ধারণ করিয়াছে। দিবস যেন বিদায়কালে পশ্চিম আকাশকে শেষ চুম্বন দান করিতেছে। সেই লজ্জায় পশ্চিম আকাশ রক্তিম হইয়া উঠিয়াছে। অলক্ষ্যে সুবোধের হস্ত চারুবালার কণ্ঠ বেষ্টন করিয়া ধরিল এবং অলক্ষ্যে সুবোধের মুখ চারুবালার কর্ণের অতিশয় নিকটে উপস্থিত হইল। সুবোধ ধীর স্বরে ডাকিল, চারু। মন্ত্রচালিতের মতো চারুবালা ধীরে ধীরে সুবোধের দিকে মুখ ফিরাইল। তখন মুহূর্তের মধ্যে সুবোধের মন হইতে বিশ্বজগৎ বিলুপ্ত হইল। আকাশ, পর্বত, বিপিনবাবু, মালতী, দেবেন্দ্রনাথ সমস্ত লুপ্ত হইল। রহিল কেবল চক্ষের সম্মুখে চারুবালার সুধামিশ্রিত রক্তিম অধর। মুহূর্তের জন্য সুবোধের লোলুপ অধর চারুবালার অধরে স্থান লাভ করিল। কিন্তু সে মুহূর্তেরই জন্য। সচকিত হইয়া উভয়ে দাঁড়াইয়া উঠিয়া দেখিল পশ্চাতে মন্দিরের সন্ন্যাসী দণ্ডায়মান। সন্ন্যাসী সস্নেহে বলিল, প্রসাদ লেও মাই। চারুবালা ভক্তি ভরে হস্ত পাতিয়া প্রসাদ গ্রহণ করিল, কয়েকটি বাতাসা এবং কিশমিশ। তখন সূর্য অস্ত গিয়াছে। সুবোধ বলিল, আমি অকপটে তোমাকে সমস্ত কথা বলেছি। তা শুনে আমি যদি কাল চলে যাই তোমার দুঃখ করা উচিত নয়। দেবেন্দ্র বলিল, উচিত অনুচিত বিচার করে দুঃখ বোধ হয় না। দুঃখের কারণ উপস্থিত হলেই দুঃখ বোধ হয়। তুমি যে কারণেই চলে যাও না কেন, তোমার অভাব আমাকে একই মাত্রায় কষ্ট দেবে। সুবোধ বলিল, আমি মালতীর প্রতি অন্যায় করেছি, বিপিনবাবুর প্রতি অন্যায় করেছি, কিন্তু সর্বাপেক্ষা গুরুতর অন্যায় করেছি চারুবালার প্রতি। তাকে নিয়ে দুদিন নিষ্ঠুরভাবে খেলা করে অবশেষে তাকে অবহেলায় ত্যাগ করে চলে যাচ্ছি। এত জঘন্য স্বার্থপরতা আর কী হতে পারে? সে যখন দুদিন পরে সব জানতে পারবে তখন ভাববে একটা নিষ্ঠুর জানোয়ার সিমলা পাহাড়ে বেড়াতে এসে তার হৃদয় নখাঘাতে ক্ষত বিক্ষত করে চলে গেছে।
দেবেন্দ্র সুবোধকে একটু সান্ত্বনা প্রদান করিবার উদ্দেশ্যে বলিল, তুমি এমন কিছু অন্যায় আচরণ করনি যার জন্য এতটা অনুশোচনা করতে পারো। এ দুদিনের কথা দুদিনেই সকলে ভুলে যাবে। সুবোধ বলিল, সবাই ভুলে যাবে, কেবল ভুলবে না দুটি প্রাণী, যে অন্যায় করেছে এবং যার প্রতি অন্যায় করা হয়েছে। আমি চারুবালার প্রতি যে আচরণ করেছি তার গুরুত্ব উপলব্ধি করতে যতটুকু বুদ্ধির প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বুদ্ধি চারুবালার আছে। দেবেন্দ্র বলিল, সব তো হলো, তোমার বেরি বেরির সংবাদ কি? সে পাপ গিয়েছে তো? সুবোধ বলিল, সে অনেক দিন গিয়েছে। বৃহৎ পাপের মধ্যে ক্ষুদ্র পাপের লয় হয়েছে। এখন এ পাপের কবল থেকে উদ্ধারের জন্যে কাল বাংলাদেশে পালাতে হবে। পাহাড়ের উপর এর একটা সম্ভব মতো মিটমাট হবার কোনো উপায় নেই। রাত্রে শয়ন করিয়া চিন্তা করিতে করিতে সুবোধ অস্থির হইয়া উঠিল। নিজ হৃদয়ের দুর্বলতা স্মরণ করিয়া তাহার লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা হইল। সে বিবাহিত, মালতী তাহার স্নেহময়ী সুন্দরী পত্নী, তবে তাহার এ মূঢ়তা হইয়াছিল কেন? সুবোধ নিশ্চল হইয়া মালতীর কথা চিন্তা করিতে লাগিল। অসুখের সময় মালতীর প্রাণপণ সেবা, সুবোধের মানসিক উত্তেজনার সময় মালতীর সুমধুর সান্ত্বনা, সিমলা আসিবার দিন বিদায়কালে মালতীর সকরুণ ব্যবহার, আরও কতদিনকার কত সুখময় স্মৃতি। এমন গুণবতী স্ত্রীর প্রতি সুবোধ নির্মমভাবে বিশ্বাসঘাতকতা করিয়াছে, তাহার প্রেমকে সম্পূর্ণভাবে উপেক্ষা করিয়াছে। সুবোধ হৃদয়ের মধ্যে বৃশ্চিক দংশন অনুভব করিল। আরেকটি নির্মল কুসুম চারুবালা শরৎকালের শিশির স্নাত শেফালির মতো ঢলঢল করিতেছিল। সুবোধ তাহাকে মলিন করিয়াছে, তাহাকে আঘ্রাণ করিয়াছে, শুধু ক্রীড়াচ্ছলে, শুধু নির্দয়ভাবে। প্রসপেক্টের ঘটনা চারুবালার চিরদিন স্মরণ থাকিবে। চিরদিন সে সুবোধকে অসচ্চরিত্র প্রবঞ্চক বলিয়া মনে রাখিবে। চিরদিন তাহার হৃদয়ে সুবোধের স্মৃতি মসীময় হইয়া থাকিবে। হায় অজ্ঞান হৃদয়া সরলা বালিকা! সে নিষ্পাপ অন্তঃকরণে সুবোধকে বিশ্বাস করিয়াছিল। সুবোধ সে সুযোগের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করিয়াছে। তাহার শিক্ষাকে ধিক, তাহার সভ্যতাকে ধিক, তাহার রুচিকে ধিক, কিছুই তাহার দুর্বল হৃদয়কে রক্ষা করিতে পারিল না। পরদিন প্রভাতে যখন দেবেন্দ্র সুবোধের কক্ষে প্রবেশ করিল, তখন সুবোধ মহা উৎসাহের সহিত পোর্টম্যান্ট, ক্যাশবাক্স, বিছানাপত্র গুছাইয়া লইতে আরম্ভ করিয়াছে। তাহার মুখ হইতে পূর্বরাত্রের সে অস্থিরতার চিহ্ন লুপ্ত হইয়াছে। দেবেন্দ্র বলিল, আজই নাকি? সুবোধ হাসিয়া বলিল, আজই। দেবেন্দ্র বলিল, এ কঠিন মন দুদিন পূর্বে কোথায় ছিল? তাহলে তো কোনো গোলই হতো না। যত কাঠিন্য কি সিমলা ত্যাগ করবার সময় জুটল? সুবোধ বলিল, পূর্বকাল অবহেলা করে যেই জন, পশ্চাৎ তাহারে ব্যথা দেয় অনুক্ষণ। পূর্বে যদি একটু কঠিন হতে পারতাম, তাহলে এখন এত কঠিন হবার কোনো প্রয়োজন হতো না। মন্দ ছেলের মতো স্কুল ছেড়ে পালানো ভিন্ন আমার আর কোনো উপায় নেই। অত্যন্ত পেছিয়ে পড়েছি। দেবেন্দ্র বলিল, সে হচ্ছে না। তুমি যে ভীরুর মতো রণে ভঙ্গ দিয়ে পালাবে তা হবে না। আরও কিছুদিন এখানে থাকো, শরীর এবং মন দুই সুস্থ করে তবে তুমি যেতে পাবে। শুধু তোমার মন নয়, চারুবালার মনও সুস্থ করে দিয়ে যেতে হবে। সুবোধ বলিল, দোহাই তোমার, আমি অতি বড় বীর নই। তা যদি হতাম তাহলে প্রথম যুদ্ধেই অমন শোচনীয় পরাজয় হতো না। আমি কাপুরুষ, আমাকে কাপুরুষের মতো পালাতে দাও, বাধা দিও না। কিন্তু সশরীরে বাধা স্বয়ং আসিয়া উপস্থিত হইল। ভৃত্য আসিয়া বলিল,
একটি বাবু এসেছেন। এবং তাহার পশ্চাতে বিপিনবাবুর পুত্র শিশির প্রবেশ করিল। শিশির উভয়কে নমস্কার করিয়া বলিল, সুবোধবাবু, আজ সন্ধ্যার সময় আমাদের বাড়ি আপনার খাওয়ার নিমন্ত্রণ। আজ অন্য দিনের মতো নয়, আজ একটু বিশেষভাবে আপনাকে নিমন্ত্রণ করছি। সুবোধ বলিল, বিশেষভাবে কীরকম? শিশির হাসিয়া বলিল, সে এখন বলবো না, যথাসময়ে টের পাবেন। সুবোধ বলিল, কিন্তু আমি যে আজ কলকাতায় যাবার উদ্যোগ করছিলাম। শিশির কক্ষ মধ্যস্থ বিক্ষিপ্ত দ্রব্যাদি নিরীক্ষণ করিয়া বলিল, কই, আমরা তো কিছু জানতাম না। হঠাৎ আজকে চলে যাচ্ছিলেন যে? কোনো বিশেষ কারণ নির্দেশ করিতে না পারিয়া সুবোধ বলিল, হঠাৎ একদিন এসেছিলাম, হঠাৎ একদিন চলে যাচ্ছি। শিশির বলিল, আজ আপনার যাওয়া কিছুতেই হতে পারবে না। আজ আমাদের বাড়িতে আপনাকে যেতেই হবে। সুবোধ অর্ধসজ্জিত পোর্টম্যান্টুর দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। দেবেন্দ্র বলিল, আজ সন্ধ্যার সময় সুবোধ আপনাদের বাড়ি নিশ্চয়ই যাবে। আপনারা নিমন্ত্রণ করে ভালোই করেছেন। না করলেও আজ সুবোধের যাওয়া হতো না। আমি সুবোধের জন্য দায়ী রইলাম। শিশির বলিল, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি? দেবেন্দ্র বলিল, নিশ্চয়ই। শিশির প্রস্থান করিলে সুবোধ বলিল, বিশেষভাবে নিমন্ত্রণের কি অর্থ আমি তো কিছু বুঝতে পারছি নে। চারু কি সব কথা বলে দিয়েছে? শেষকালে বিশেষভাবে প্রহার খেয়ে আসতে হবে না তো? দেবেন্দ্র বলিল, বাস্তবিক বিশেষভাবে নিমন্ত্রণ ব্যাপারটা কি আমিও ঠিক বুঝতে পারছি নে। সুবোধ বলিল, আমি যেমন যাচ্ছিলাম চলে যাই। তুমি সন্ধ্যার সময় আমার প্রতিভু হয়ে নিমন্ত্রণে যেও। দেবেন্দ্র বলিল, মন্দ নয়। আগাগোড়া কাব্য তুমি উপভোগ করে পালাবে, আর প্রহারের নিমন্ত্রণ আমি রক্ষা করব। মধু এবং কণ্টক দুই তোমাকে সহ্য করতে হবে। সুবোধ বলিল, আমি আজ নিশ্চয়ই চলে যেতাম, কিন্তু আজ রাত্রের ব্যাপারটা না দেখে যেতে পারছি নে। কালই যাব। সুবোধের মনে চারুবালার মোহ আবার নূতন করিয়া সঞ্চারিত হইতে আরম্ভ করিল। আবার চারুবালাকে দেখিবার জন্য মন চঞ্চল হইল। কামনা দেবী পর্বতের ঘটনার পর চারুবালার কি প্রকার ভাবান্তর হইয়াছে, সুবোধের সহিত সাক্ষাৎ হইলে সে কি কথা বলিবে, কেমন করিয়া তাহার মুখে সলজ্জ হাস্য ফুটিয়া উঠিবে, কি কথা সে ভাষায় প্রকাশ করিবে না এবং কি কথা সে ভাবে ব্যক্ত করিবে ইত্যাদি জানিবার জন্য তাহার অতিশয় কৌতূহল হইতে লাগিল। উৎসুক হৃদয়ে সুবোধ সন্ধ্যার প্রতীক্ষায় রহিল। সন্ধ্যার সময় কিঞ্চিত উদ্বেগের সহিত সুবোধচন্দ্র বিপিনবাবুর গৃহে উপস্থিত হইল। প্রথমেই বারান্দায় বিপিনবাবুর সহিত সাক্ষাৎ। বিপিনবাবু বলিলেন, এসো সুবোধ, ঘরের মধ্যে গিয়ে বসো, আমি এখনই আসছি। বিপিনবাবুর সম্ভাষণ শুনিয়া সুবোধ একটু বিস্মিত হইল। অবশ্য বিপিনবাবুর সহিত সুবোধের যথেষ্ট ঘনিষ্ঠতা জন্মিয়াছে, কিন্তু এ পর্যন্ত একদিনও তো তিনি সুবোধ এবং তুমি বলিয়া তাহাকে সম্বোধন করেন নাই। আজ সহসা পরিবর্তনের কি অর্থ? তবে কি চারুর সহিত বিবাহের জন্য বিপিনবাবু আজ সুবোধকে অনুরোধ করিবেন? তাহা হইলে তো মহাবিপদের কথা। চিন্তিত হৃদয়ে সুবোধ ঘরে গিয়া বসিল, কিন্তু বিপদ আরও ঘনীভূত হইয়া উঠিল। সুধা আসিয়া হাসিতে হাসিতে বলিল, জামাইবাবু, মা আপনাকে বাড়ির ভিতরে ডাকছেন। শুনিয়া সুবোধের বিশ্বাস হইল না। সে মনে ভাবিল, হয় সুধা ভুল বলিতেছে, নয় কর্ণ ভুল শুনিতেছে। সবিস্ময়ে জিজ্ঞাসা করিল,
কি বলছো তুমি? সুধা অত্যন্ত পুলকিত হইয়া বলিল, মা আপনাকে বাড়ির ভিতরে ডাকছেন, আপনি আসুন। সুবোধের মস্তিষ্কের বিকৃতি ঘটিল। সমস্ত ব্যাপার তাহার নিকট দুর্ভেদ্য প্রহেলিকার ন্যায় বোধ হইতে লাগিল। তবে কি ইহারা চারুর সহিত তাহার বিবাহ একেবারে স্থির করিয়া ফেলিয়াছেন, না আর কোনো রহস্য ইহার ভিতর নিহিত আছে? না সুবোধ স্বপ্ন দেখিতেছে, না সুধা প্রলাপ বকিতেছে? বারান্দা হইতে বিপিনবাবু বলিলেন, সুবোধ, বাড়ির ভিতরে যাও। স্বপ্নাবিষ্টের ন্যায় সুবোধ সুধার সহিত অন্দরে প্রবেশ করিল। সম্মুখে বিপিনবাবুর স্ত্রীকে দেখিয়া কিংকর্তব্য বিমূঢ়ভাবে সে প্রথমে নত হইয়া প্রণাম করিল। বিপিনবাবুর স্ত্রীর পার্শ্বে দাঁড়াইয়া চারুবালা মৃদু মৃদু হাস্য করিতেছিল। দেখিয়া উদ্বেগে ও বিস্ময়ে সুবোধের মস্তক ঝিমঝিম করিতে লাগিল এবং ললাট নভেম্বর মাসের শীতেও শ্বেদ সিক্ত হইয়া উঠিল। বিপিনবাবুর স্ত্রী বলিলেন, তুমি যে আমাদের এত আপনার তা তো পূর্বে জানতাম না। কাল সন্ধ্যার সময় মালতীর চিঠি পেয়ে টের পেলাম। কয়েকদিন হলো চারু মালতীকে চিঠি লিখেছিল, সে তার উত্তর দিয়েছে। সে জানতো না যে আমরা সিমলা এসেছি। তোমার একটা ফটোও পাঠিয়ে দিয়েছে। বিপিনবাবু প্রবেশ করিয়া বলিলেন, মালতী আমার ভাগ্নি। তোমার বিবাহের সময় আমরা তো উপস্থিত হতে পারিনি, সেই জন্য তোমাকে দেখে চিনতে পারিনি। আর আমার কেমন একটা ধারণা ছিল যে তুমি অবিবাহিত। তুমি বোধহয় অন্যমনস্ক হয়ে একদিন আমাকে সেইরূপ বলেছিলে। লজ্জায়, ঘৃণায়, সংকোচে সুবোধের মরিয়া যাইতে ইচ্ছা হইল। ছি ছি, মামা শ্বশুরের সহিত প্রতারণা এবং শ্যালিকার সহিত প্রেম। বিপিনবাবুর প্রচ্ছন্ন ভৎসনা সুবোধকে বৃশ্চিকের ন্যায় দংশন করিতে লাগিল। কোনো প্রকারে আহার সমাপন করিয়া সুবোধ যখন বিশ্রামের জন্য একটু বসিল, তখন তাহার নিকট চারু এবং সুধা ভিন্ন অপর কেহ ছিল না। সুবোধ বলিল, চারু, মালতীর চিঠিটা একবার দেখাবে? চারু মালতীর পত্র আনিয়া সুবোধকে দিল। অন্যান্য কথার মধ্যে তাহাতে লেখা ছিল, তোমার জামাইবাবু শ্রীযুক্ত সুবোধচন্দ্র মিত্র সিমলায় চেঞ্জে গেছেন। তার সন্ধান পাওয়ার তোমাদের কোনো সম্ভাবনা নেই। আমি তার একটা ফটো পাঠালাম, তাই দেখে যদি তাকে বার করতে পারো। সুবোধ বলিল, ফটোটা দেখি। চারু সুবোধের হস্তে ফটো দিল। সুবোধের সর্বোৎকৃষ্ট ফটোটি মালতী চারুকে পাঠাইয়া দিয়াছে। ফটোর পশ্চাৎভাগে লিখিত, সস্নেহে চারুবালাকে প্রদান করিলাম। দেখিয়া সুবোধ শিহরিয়া উঠিল। ফটো ও পত্র চারুকে প্রত্যর্পণ করিয়া সুবোধ বলিল, সুধা, একটা পান আনো তো। সুধা পান আনিতে চলিয়া গেল। সুবোধ বলিল, চারু, আমি তোমার নিকট অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। শুনিয়া চারুবালার মুখ আরক্তিম হইয়া উঠিল। সুবোধ দেখিল, এ সেই কামনাদেবী পর্বতের সূর্যাস্তকালের মুখ। সুবোধ যখন দেবেন্দ্রের গৃহে ফিরিল, তখন দেবেন্দ্র আহার সমাপন করিয়া সুবোধের অপেক্ষায় বসিয়াছিল। সুবোধকে দেখিয়া সে বলিল, কি হে, ব্যাপারখানা কি? সুবোধ সমস্ত ঘটনা দেবেন্দ্রকে বলিল। দেবেন্দ্র বলিল, বলো কি হে, এমনতর অদ্ভুত ঘটনা তো উপন্যাসের মধ্যেও ঘটে না। বলিয়া দেবেন্দ্র অর্ধঘণ্টাকাল অবিশ্রান্ত হাস্য করিল এবং সেই অবসরে পরদিন 11টার গাড়িতে কলিকাতা যাত্রা করিবার উদ্দেশ্যে সুবোধ তাহার অবশিষ্ট দ্রব্যাদি গুছাইয়া লইল।
পরদিন সিমলার নিকট ও চারুবালার প্রেমের নিকট মনে মনে বিদায় লইয়া সুবোধ কলিকাতা যাত্রা করিল। রেল যখন বক্রগতিতে পর্বতের পর পর্বত অতিক্রম করিয়া কালকার দিকে নামিয়া চলিল, তখন সুবোধের দুর্বল চিত্ত বারংবার বলিতেছিল, হে মুগ্ধকারিণী, বিদায় বিদায়, তোমার দৃষ্টি হইতে বিদায়, কিন্তু স্নেহ হইতে নহে। তোমার প্রেম হইতে বিদায়, কিন্তু স্মৃতি হইতে নহে। এ দিনকে স্নেহ করো এবং এ দুর্ভাগ্যকে মনে রেখো। প্রসপেক্ট পর্বতের শিখরদেশ যতক্ষণ দেখা গেল, ততক্ষণ সুবোধ নির্নিমেষ নয়নে তাহাই দেখিল। অবশেষে তাহা যখন দৃষ্টির অন্তরালে মিলাইয়া গেল, তখন একটি তপ্ত দীর্ঘশ্বাস পর্বতের শীতল পবনের মধ্য দিয়া কোনো দুর্বল হৃদয়া বালিকার নিকট পৌঁছিয়া তাহাকে বিচলিত করে নাই, তাহা কে বলিতে পারে। যতক্ষণ সুবোধ পর্বতপুঞ্জের মধ্য দিয়া যাইতে লাগিল, সিমলার আকর্ষণ, চারুবালার মোহ তার হৃদয়কে উদ্বেলিত করিয়া রহিল। কিন্তু কালকায় পৌঁছিয়া সুবোধ যখন কলিকাতার গাড়িতে আরোহণ করিল, তখন সহস্র মাইলের ব্যবধান লুপ্ত হইয়া তাহার মনে হইল যেন সে কলিকাতায় মালতীর নিকট প্রায় উপস্থিত হইয়াছে। রেল যখন নক্ষত্রবেগে কলিকাতার দিকে ছুটিল, তখন প্রখর সূর্যকরে তুষার যেমন ধীরে ধীরে গলিয়া গিয়া ক্রমশ প্রচ্ছন্ন তরু, লতা, পর্বত প্রভৃতি প্রকাশিত হইয়া উঠে, তেমনি সুবোধের মন হইতে চারুবালার প্রভাব ক্রমশ অপসৃত হইয়া মালতী প্রস্ফুটিত হইয়া উঠিতে লাগিল। সুবোধ মনে মনে বলিতে লাগিল, হে অভিমানিনী, তোমার প্রতি আমি গুরুতর অপরাধ করিয়াছি, প্রাণপণ করিয়া তাহার প্রায়শ্চিত্ত করিব। তোমার প্রতি আমি বিশ্বাসঘাতকতা করিয়াছি, সে বিশ্বাস আমি পুনঃস্থাপিত করিব। তোমার প্রতি আমি উৎপীড়ন করিয়াছি, প্রকাশ্যভাবে তাহার জন্য ক্ষমা চাহিব। সুবোধ মনে মনে স্থির করিল যে সকল কথা সে মালতীর নিকট প্রকাশ করিয়া বলিবে। কিন্তু সুদীর্ঘ পথ অতিক্রম করিয়া সুবোধ যখন কলিকাতায় পৌঁছিল, তখন অবস্থার সম্পূর্ণ বিপর্যয় ঘটিয়াছে। তাহার 3 দিবস পূর্বেই সহসা মালতী ইহলোকের সব সুখ দুঃখ তুচ্ছ করিয়া চলিয়া গিয়াছে। সুবোধ তাহার নিকট হইতে ক্ষমা ভিক্ষা করিবে, তাহার জন্য অপেক্ষা করে নাই। কেহ তাহাকে কিছু বলে নাই, অথচ সে যেন সব মনে মনে বুঝিতে পারিয়াছিল। তাই অভিমানিনী যথাসময়ে জীবনের লীলাভূমি হইতে ধীরে ধীরে সরিয়া গিয়াছে। কাহাকেও অভিযোগ করে নাই, কাহাকেও অনুযোগ করে নাই, শুধু সকল দ্বন্দ্ব, সকল অশান্তির মধ্য হইতে নিজেকে লুপ্ত করিয়া অপরের জন্য পথ নিষ্কণ্টক করিয়া চলিয়া গিয়াছে। সুবোধ যখন শুনিল মালতী চিরদিনের জন্য পৃথিবী হইতে বিদায় গ্রহণ করিয়াছে, তখন তাহার মনে হইল যে সে যেন কয়েক মাস হইতে এক ভীষণ দুঃস্বপ্নের মধ্যে প্রবেশ করিয়াছে, যাহা হইতে তাহার আর কোনো ক্রমেই নিস্তার নাই। ক্রমশই অন্ধকার হইতে অন্ধকারের মধ্যে প্রবেশ, ক্রমশই দুঃখ হইতে দুঃখের মধ্যে নিমজ্জন। দুঃখে শোকে সুবোধ এমন উন্মত্তের ন্যায় হইয়া গেল যে তাহার বন্ধুবান্ধব এবং নিকট আত্মীয়গণ পর্যন্ত তাহা অসঙ্গত বাড়াবাড়ি বলিয়া মনে করিল। তাহারা সুবোধের অন্তরের ব্যথা জানিত না, তাহারা শুধু ধূম্র দেখিয়া নিন্দা করিল, বহ্নির কথা বুঝিল না। মালতীর মৃত্যুর 2 মাস পরে সুবোধ বিপিনবাবুর এক পত্র পাইল। বিপিনবাবু লিখিয়াছেন, তোমার চিত্তের এরূপ অশান্ত অবস্থার সময় তোমাকে যে কথা লিখিতে বাধ্য হইতেছি, তাহার জন্য আমি বিশেষ দুঃখিত। আমার কন্যা চারুবালার সহিত তোমার বিবাহ হয়, তাহা তোমার পিতামাতা এবং আমার বিশেষ ইচ্ছা।
এ বিবাহ না হইলে আমার কন্যার অনিষ্ট হইবার আশঙ্কা আছে। তাহার কারণ তুমি কতকটা বুঝিয়া লইতে পারিবে। এ বিষয়ে বিবেচনা করিয়া তোমার অভিমত আমাকে জানাইও। বিপিনবাবুর পত্র পাঠ করিয়া সুবোধ শিহরিয়া উঠিল। অদৃষ্টির কি নিষ্ঠুর পরিহাস! কিছুদিন পূর্বে যাহাকে পাইয়া সুবোধ সামান্য ক্রীড়ার বস্তুর ন্যায় খেলা করিয়াছে, কি মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়া সে আজ কঠোর সত্যরূপে আসিয়া দাঁড়াইল। এখন তাহাকে লইয়া খেলা করা চলে না, অথচ সহজে তাহাকে পরিত্যাগ করাও যায় না। বৃক্ষে যখন শুধু ফুল ফুটিয়াছিল, তখন তাহার সৌন্দর্য সুবোধের নয়ন মুগ্ধ করিয়াছিল, তাহার সৌরভে হৃদয় পূর্ণ হইয়াছিল। তাহা লইয়া সুবোধ অবহেলার সহিত ক্রীড়া করিয়াছিল। কিন্তু এখন সেই বৃক্ষে পুষ্প অন্তর্হিত হইয়া ফল ফলিয়াছে। সেই ফলের অম্ল মধুর রসের মধ্যে সুধা না গরল কি নিহিত আছে, তাহা চিন্তা করিয়া সুবোধ অস্থির হইয়া উঠিল। অবিবেচকের ন্যায় শুধু আর খেলা করা চলে না, এখন ভোগ করিবার সময় উপস্থিত হইয়াছে। তখন শীতকাল, লাট সাহেবের অফিসগুলি কলিকাতায় উপস্থিত। দেবেন্দ্রের সহিত সাক্ষাৎ করিয়া সুবোধ বিপিনবাবুর পত্র পাইল। পত্র পাঠ করিয়া দেবেন্দ্র বলিল, উপস্থিত ক্ষেত্রে চারুবালাকে বিবাহ করাই সর্বতোভাবে তোমার পক্ষে কর্তব্য বলে আমার মনে হয়। সুবোধ বলিল, কিন্তু অত্যন্ত কঠিন কর্তব্য। দেবেন্দ্র বলিল, কঠিন বলে যদি কর্তব্য ত্যাগ করো, তাহলে জীবনের সকল শ্রেষ্ঠ কর্তব্যগুলি ত্যাগ করতে হয়। সিমলায় চারুবালার প্রতি তোমার যে কর্তব্য ছিল, তা তুমি করনি। পুনর্বার যদি তার প্রতি কর্তব্য হতে বিচ্যুত হও, তাহলে তুমি দ্বিতীয়বার চারুবালার প্রতি অবিচার করবে। প্রথমে বিপিনবাবুর প্রস্তাবের প্রতি সুবোধের মন অত্যন্ত বিরূপ হইয়াছিল, কিন্তু নিরপরাধা চারুবালার কথা মনে করিয়া সুবোধ ভাবিল যে সে চারুবালার প্রতি যে গুরুতর অত্যাচার করিয়াছে, চারুবালাকে বিবাহ করিলে তাহার কতকটা প্রতিকার হয়। একমাত্র তাহারই দোষে যে জটিল গোলযোগের সৃষ্টি হইয়াছে, চারুবালাকে বিবাহ করিলে তাহার মোটামুটি একটা রফা হইবার সম্ভাবনা। সুবোধ বিপিনবাবুকে পত্রোত্তরে লিখিল, চারুবালার কোনো আপত্তি না থাকিলে সে চারুবালাকে বিবাহ করিতে স্বীকৃত আছে। সুবোধের সহিত চারুবালার বিবাহ হইয়া গেল। যে সকল বন্ধুবান্ধব মালতীর মৃত্যুর পর সুবোধের অবস্থা দেখিয়া বিস্মিত হইয়াছিল, তাহারা সুবোধকে এত শীঘ্র পুনর্বার বিবাহ করিতে দেখিয়া অধিকতর বিস্মিত হইয়া গেল। তাহারা ভিতরকার কথা কিছুই বুঝিল না, শুধু সুবোধকে অত্যন্ত লঘু প্রকৃতি বলিয়া মনে করিল। সে যেমন সহজে কাঁদিতে পারে, তেমনি সহজে হাসিতে পারে। কিন্তু চারুবালার সহিত বিবাহের পর হইতে সুবোধ যে দুঃসহ যন্ত্রণা হৃদয়ে বহন করিতেছিল, তাহার সংবাদ কেহও জানিত না। সে ইচ্ছাপূর্বক চারুবালাকে বিবাহ করে নাই, এবং বিবাহ করিয়াও সে সুখী হইতে পারিল না। মালতীর প্রতি বিশ্বাসঘাতকতা করিয়া সুবোধ যে মহাপাপ সঞ্চয় করিয়াছিল, তাহার দণ্ড মালতীর মৃত্যুতেই নিঃশেষ লাভ করে নাই। চারুবালার সহিত বিবাহ সেই প্রায়শ্চিত্তের অঙ্গীভূত হইয়া পড়িল। কঠোর নিয়তি সুবোধের স্বহস্ত নির্মিত অস্ত্রে সুবোধকে আঘাত করিয়াছে। চারুবালাই তাহার সমগ্র অপরাধ এবং অনুশোচনাকে অহরহ সুস্পষ্টভাবে জাগাইয়া রাখিয়াছে। তাহার বিস্মৃতি নাই, সমাপ্তি নাই, বিরাম নাই। সিমলায় চারুবালার প্রতি সুবোধের যে তীব্র মোহ ছিল, তাহা আকাশের নীলিমায় ইন্দ্রধনুর বর্ণের মতো নিঃশব্দে কখন মেলাইয়া গিয়াছে। এখন চারুবালাকে দেখিলে সুবোধ মনে করে সে যেন পরকালে তাহার বিরুদ্ধে সাক্ষ্য দিবে বলিয়াই অদৃষ্ট চারুবালাকে অবিচ্ছন্ন বন্ধনে
তাহার সহিত আবদ্ধ করিয়া দিয়াছে। চারুবালার হাসির মধ্যে যেন অশ্রু, সোহাগের মধ্যে যেন অনুযোগ এবং ভালোবাসার মধ্যে যেন বিদ্রূপ প্রচ্ছন্ন থাকিয়া সুবোধকে নিপীড়িত করে। সুবোধ তাহার দুর্বল হৃদয়ের সমগ্র শক্তি সঞ্চয় করিয়া চারুবালাকে ভালোবাসিতে চেষ্টা করে, কিন্তু সক্ষম হয় না। মালতীর স্মৃতি তাহাদের উভয়ের মধ্যে এক অনতিক্রমণীয় বাধার মতো উভয়কে পৃথক করিয়া রাখে, কোনো মতেই কাছাকাছি আসিতে দেয় না। বিবাহের 6 মাস পরে একদিন শরৎকালের জ্যোৎস্না রাত্রে শিমুলতলার এক ফুলবাগানে বসিয়া সুবোধ চারুবালার সহিত গল্প করিতেছিল। সুবোধ বলিল, চারু, আমার সর্বদা মনে হয় আমার সহিত বিবাহে তুমি সুখী হতে পারোনি। চারু বলিল, তোমার সহিত বিবাহ হয়ে আমার জীবন সার্থক হয়েছে, কিন্তু একটা কথা প্রায়ই আমার মনে হয় আর বড় কষ্ট হয়। সুবোধ আগ্রহ ভরে জিজ্ঞাসা করিল, কি কথা? চারুবালার 2 চক্ষু জলে ভরিয়া আসিল। সে বলিল, আমি বোধহয় মালতী দিদির মৃত্যুর কারণ। কেন? সিমলায় কামনা দেবী পাহাড়ের কথা তোমার সব মনে পড়ে? পড়ে। তোমার মনে আছে ফিরে আসবার সময় আমি আর একবার ইচ্ছা করে মন্দিরে ঢুকেছিলাম? সুবোধ রুদ্ধ নিঃশ্বাসে বলিল, আছে। চারুবালা বলিল, তোমার মনের ভাব বুঝতে পেরে আমার তখন অত্যন্ত আনন্দ হয়েছিল। আমি মন্দিরে প্রবেশ করে সর্বান্তকরণে কামনা করেছিলাম যে তুমি ভিন্ন আর যেন কেউ আমার স্বামী না হয়। মালতী দিদির জীবন দিয়ে আমার সে কামনা পূর্ণ হলো। কিন্তু আমি যদি জানতাম তুমি মালতী দিদির স্বামী, তাহলে কখনোই। চারুর চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। চারুবালার কথা শুনিয়া সুবোধ শিহরিয়া উঠিল। প্রসপেক্ট পাহাড়ের ঘটনার দিনই সন্ধ্যার পর বিসূচিকা রোগে মালতীর মৃত্যু হইয়াছিল। সুবোধ সে কথা চারুবালাকে বলিল না। এতক্ষণ শুনলেন উপেন্দ্র কিশোর গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কামনার মন্দির। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।